এই জন্য অবজেক্ট এখানে সাবজেক্ট দিয়েছি আর কি দিয়েছি, ভার্ব দিয়েছি। সাবজেক্ট আর ভার্ব সর্বপ্রথম আমাদেরকে চিনতে হবে এবং শিখতে হবে। কি বলেছি? সাবজেক্ট এবং ভার্ব। হ্যাঁ, আচ্ছা, লিনা আপু শুনতে পারছেন আমাকে? প্লিজ একটু বলবেন। একটু আনমিউট করেন, আপনার ওখানে মিউট হয়ে গেছে, একটু আনমিউট করেন। জি আচ্ছা, থ্যাংক স্যার। ইউ। ওকে। আচ্ছা, কোনো সমস্যা হলে আমাকে বলবেন, এখানে আনমিউট করে রাখছি, সবসময় কথা বলা যাবে। তো দেখেন, আমি আজ যে বলেছিলাম যে বাক্য তৈরি করাটা হচ্ছে আমাদের কাছে খুব কঠিন মনে হয়। তো আমরা বাক্য তৈরি করব, প্রথমে সহজ সহজ বাক্য দেখব, তারপর আমরা কিভাবে কঠিন বাক্য তৈরি করতে পারি। কারো পাশে যদি কোনো শব্দ হয় তাহলে একটু মিউট করে রাখবেন। তো এখানে বলা হচ্ছে যে আহ আই সে, আমি বলি। আমি একটা ভার্ব বেছে নিয়েছি, ভার্বটা হচ্ছে সে। সে মানে হচ্ছে বলা। তো দেখেন, সবকিছুর পূর্বে যারা আমাকে রেগুলার ফলো করেন এই বিষয়গুলো অবশ্যই নিশ্চয়ই আপনারা পড়েছেন যে কনজুগেশন অফ ভার্ব। আমি বলেছিলাম সাবজেক্ট আর ভার্ব আর অবজেক্ট, যেটাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টও আমরা বলি অনেক সময়। তো এই কনজুগেশন অফ ভার্ব, ভার্বের রূপান্তর, পরিবর্তন, অর্থাৎ সবকিছুর মূলে থাকে কিন্তু টেন্স। তো টেন্স এর বাংলাটা হচ্ছে কাল বা সময়। আর এই সময়ের পরিবর্তনটা আমাদেরকে ফলো করতে হবে, আমাদেরকে বুঝতে হবে সময়ের পরিবর্তন কিভাবে হয়। এখানে একটা ভার্ব আমি বেছে নিয়েছি সে। সে মানে হচ্ছে বলি বা বলা। আমি বলি, আই সে। বাংলাতে যদি এর অতীতকালটা আমি বলি, আমি বলেছিলাম। আর ভবিষ্যৎকালটা কি হবে? আমি বলবো। এই যে পরিবর্তন, এইটাই হচ্ছে আমাদেরকে মেইন বুঝতে হবে। তো এই পরিবর্তনের জায়গাটা এই ভার্ব, কনজুগেশন অফ ভার্ব ফর্ম। একটাকে বলা হচ্ছে বেস ফর্ম, একটাকে বলা হচ্ছে পাস্ট ফর্ম, আরেকটাকে বলা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। গো মানে হচ্ছে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল বা গিয়েছিলাম, আর গন শব্দের অর্থ হচ্ছে গিয়েছে। গিয়েছে, কাজটা করা হয়েছে। এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এটাকে কি ফর্ম বলা হচ্ছে? V3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন এই ফর্মগুলা যদি আমরা জানি, আপনি এখানে এইটা জানলে ড্রাইভ, এর V2 হচ্ছে ড্রোভ, এর V3 হচ্ছে ড্রিভেন। এখন আপনাদের মনে হতে পারে স্যার এগুলা তো আমরা পারি, কিন্তু না, এখানে অনেক ভার্ব রয়েছে যেগুলো আপনি কখনোই শোনেননি, আপনি পড়েননি। যেমন থিঙ্ক মানে হচ্ছে চিন্তা করা। তো যদি বলা হয় আমি এই বিষয়টা চিন্তা করেছিলাম, তখন আপনাকে এই থিঙ্ক থেকে থট ব্যবহার করতে হবে। থট, থিঙ্ক মানে চিন্তা করা, আর থট মানে হচ্ছে চিন্তা করেছিলাম বা চিন্তা করেছিল। আমি বিষয়টা সম্পর্কে চিন্তা করেছিলাম, তখন কিন্তু আপনাকে এই থিঙ্ক ব্যবহার করলে হবে না। থিঙ্ক এর V2 হচ্ছে থট। থট, থিঙ্ক, থট, থট। বাই, বট, বট। রান, র্যান, রান। কি বললাম? রান, র্যান, রান। বিষয়টা মনে রাখবেন। হ্যাঁ, একটা বিষয় মনে রাখতে হবে, সেটা কি? আপনি এটা শুধু পড়ে গেলে হবে না, এটা দিয়ে বাক্য করতে হবে। তো আমি যে জায়গাটাতে ছিলাম সেখানে ফিরে যাই। এই যে দেখেন, আমি বলি, আই সে। আমি বললাম, এই বললাম বা বলেছিলাম, এটা কিন্তু একই কথা। কি বলছি দেখেন, আমি বললাম বা আমি বলেছিলাম। তো এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। আই সেইড, আই সেইড। আমরা ওই কনজুগেশন অফ ভার্বে যদি আবার ফিরে যাই, ওখানে দেখতে পারবো, ওখানে সে মানে বলা, ওর V2 হচ্ছে সেইড। আমি বলবো, আই উইল সে। অর্থাৎ এই উইল কেন হলো? এই উইল কেন হলো? উইলটা হলো হচ্ছে, আমরা জানি ফিউচার টেন্সে কিন্তু শ্যাল বা উইল বসে। তো বর্তমানে শ্যালের ব্যবহার আমরা তেমন কোথাও দেখতে পাই না, আমরা বেশি দেখি হচ্ছে উইল। তো আমি বলবো, আই উইল সে। আমি যাব, আই উইল গো। আমি খাবো, আই উইল ইট। আমি ধরবো, আই উইল ক্যাচ। আমি তৈরি করব, আই উইল মেক। এইবার এই যে মেক, ক্যাচ, ইট, এরপরে আপনি এক একটা অবজেক্ট বা যেটাকে বাংলায় কর্ম বলে আপনি দিতে পারবেন। যেমন আই উইল সে, আমি বলবো। আমি কি বলবো? আমি একটা গল্প বলবো। আই উইল সে এ স্টোরি। আই উইল ইট, আমি খাবো। আমি কি খাবো? আমি ভাত খাবো। আই উইল ইট রাইস। আই উইল গো, আমি যাব। আমি কোথায় যাব? আই উইল গো টু মার্কেট। আমি বাজারে যাব। তাহলে এই একটা স্ট্রাকচার দিয়ে অনেকগুলা বাক্য তৈরি করা যায় অল্প সময়ের ভিতরে। আমি বলি, আই সে। আমি বললাম, আই সেইড। এই বাক্যগুলো কে পড়তে পারবেন? দেখা যাচ্ছে নিশ্চয়ই, এগুলো পড়বেন।
একেবারে যা লেখা রয়েছে বাংলা থেকে আমরা ইংরেজি পড়বো। আপনি পারলে এখানে অবজেক্ট দিয়ে দিয়ে বাক্যগুলো বলতে পারবেন। এখানে কি বলতে হবে? আমি বলি, আই সে। আমি বললাম, আই সেইড। আমি বলবো, আই উইল সে। এইভাবে একটু পড়বেন প্লিজ কাইন্ডলি। লেনা আপু, আপনি প্রথম জয়েন করেছেন, আপনি কি একটু পড়তে পারবেন? হাতে সময় থাকলে একটু, হ্যাঁ, পড়ুন। আমি বলি, আই সে। সেই হ্যাঁ, হ্যাঁ, আই হ্যাভ সেই হ্যাঁ। বলেছিলাম, আই হ্যাভ সেই আই হ্যাড আমাকে সেইড, আমি বলেছিলাম। হ্যাঁ, আই হ্যাড সেইড। হ্যাঁ, হ্যাঁ। আই মে সে। হ্যাঁ, হ্যাঁ, তেও পারতাম, আই মাইট সে, হ্যাঁ, আই শুড সে, হ্যাঁ, অবশ্যই বলবো, আই মাস্ট সে, হ্যাঁ। আমাকে বলতে হয়, আই অ্যাম টু আমাকে সে। বুঝতে হ্যাঁ, কে বলতে হবে, আই হ্যাড টু সে, হ্যাঁ, আমাকে বলতেই হবে, আই মাস্ট হ্যাভ টু সে, হ্যাঁ, আমাকে বলতে হয়েছিল, আই হ্যাড টু সে, হ্যাঁ, আমি বলতে সাহস করি, আই ডেয়ার টু সে, হ্যাঁ, আমার বলা প্রয়োজন, আই নিড টু সে, হ্যাঁ। আমি বলতে চাই, আই উড লাইক টু সে। এইবার দেখেন, আমি যে বলে থাকি যে ইংরেজিতে কথা বলা সহজ, কেন সহজ সেই জায়গাটা দেখাই। এই যে শেষের উপরের বাক্যটা, আমার বলা প্রয়োজন, কি লিখেছেন? আই নিড টু সে। যদি বলা হয় আমার করা প্রয়োজন, আই নিড টু ডু। এই সেটাকে উঠাই দিয়ে আই নিড টু, আই নিড টু, এই পর্যন্ত আপনি সব ঠিক রাখবেন। যদি বলা হয় আমার যাওয়া প্রয়োজন, আই নিড টু গো। হ্যাঁ, যদি বলা হয় আমার লেখা প্রয়োজন, আই নিড টু রাইট, আই নিড টু রাইট। যদি বলা হয় আমার খাওয়া প্রয়োজন, আই নিড টু ইট। যদি বলা হয় আমার পান করা প্রয়োজন, আই নিড টু ড্রিঙ্ক। যদি বলা হয় আমার ছবি আঁকা প্রয়োজন, আই নিড টু ড্র। ড্র একটি ছবি, তাহলে আই নিড টু ড্র এ পিকচার। হ্যাঁ, আচ্ছা দেখেন, এখান থেকে বড় করা যায়। যদি বলা হয় সে না দিয়ে যদি বলা হয় গো, তাহলে আমার যাওয়া প্রয়োজন, আই নিড টু গো। আমি যদি বলি কোথায় যাওয়া প্রয়োজন, আপনি বললেন স্যার আমার ঢাকায় যাওয়া প্রয়োজন, আই নিড টু গো টু ঢাকা। আই নিড টু গো টু মার্কেট, আমার বাজারে যাওয়া প্রয়োজন। আমাকে, আমি এখন কাউকে এখানে বললাম, তাজ ভাইয়া বা লিনা আপুকে বললাম যে আপনার এখন কি করা প্রয়োজন? আপনি বললেন স্যার আমার এখন ইংরেজি শেখা প্রয়োজন, আমার এখন একটা ভালো ইংরেজি বই কেনা প্রয়োজন। তাহলে ওই প্রয়োজন যদি কোনো বাক্যের শেষে আসে, ওই বাক্যটা আপনি নিড টু দিয়ে করতে পারবেন, নিড টু। তাহলে আমরা একটা রুল শিখে ফেললাম যে, হ্যাঁ অবশ্যই প্রশ্ন করেন। সেন্টেন্সটা তো ফিউচার বোঝাইছে, তো হ্যাভ টু কেন হয়েছে? হ্যাভ টু, হ্যাঁ দেখেন, এখানে স্ট্রাকচার, এই যে আমাকে বলতে হবে। হ্যাঁ, আইভি আপুকে অনেক ধন্যবাদ। আমার কিন্তু খুবই ভালো লাগে যারা প্রশ্ন করে, কারণ কেন জানেন? কারণ মনে করেন আমি যা পড়াচ্ছি এটা তো আমি আমার ইচ্ছা শক্তি দিয়ে, আমার মনে আমার ব্রেনে যা আসতেছে তাই আমি পড়িয়ে যাচ্ছি। কিন্তু আপনারা যদি প্রশ্ন করেন, তখন আমাকে প্রস্তুত থাকতে হয় যে কি প্রশ্ন করবে, সেই প্রশ্নের অনুসারে আমাকে উত্তর দিতে হয়। এজন্য টিচারকে মাঝে মাঝে থামাতে হয় যে স্যার আমি এইটা বুঝিনি। তো আপনারা নিশ্চয়ই এটা করবেন। হ্যাঁ, এবং প্রশ্ন করতে গেলে আপনাদেরও কিন্তু পড়াশোনা করতে হয়। প্রশ্ন সেই সব ছাত্ররাই করতে পারে যারা ওই বিষয়টা সম্পর্কে, ওই টপিক সম্পর্কে ধারণা থাকে। মনে করেন আমি এখন পড়াচ্ছি গ্রিন হাউস ইফেক্ট, যেটা আমরা সবাই কম বেশি, বা বর্তমানে কিন্তু দেশে আমরা সবাই একটু দেখছি যে ভূমিকম্প হচ্ছে, আর্থকুয়েক। তো এই আর্থকুয়েক নিয়ে প্রশ্ন করতে গেলে আপনাকে তো সেই আর্থকুয়েক জিনিসটা কি সেইটাকে আপনাকে জানতে হবে। তো যাই হোক, এখানে আইভি আপু ভালো প্রশ্ন করেছে যে আমাকে বলতে হবে। আমরা জানি, আমরা জানি ভবিষ্যতের একটা চিহ্ন হচ্ছে শ্যাল বা উইল, আর বাংলা ক্রিয়ার শেষে বে, বি, ব এইগুলা থাকে। বাংলা ক্রিয়ার শেষে বে, বি, ব এগুলা থাকে। এখন এই বে, বি, ব থাকলে শ্যাল উইল হয়, কিন্তু এখানে তো রয়েছে আমাকে বলতে হবে। এখানে হবে শব্দটা বয়কারে বে রয়েছে, বাংলায় বে, বি, ব থাকলে আমরা জানি শ্যাল উইল বসে, তো এখানে তো শ্যাল উইল বসেনি। তাহলে আইভি আপু তো নিশ্চয়ই ভালো প্রশ্ন করেছে যে স্যার এখানে তো হবে থাকলে শ্যাল উইল হয়, ফিউচার টেন্স হয়, এখানে হলো না কেন? এখন দেখেন, স্ট্রাকচার কিন্তু বাক্য গঠন প্রণালী এক একটি এক এক জায়গায় এক এক নামে বসে। যেমন আপনি আমাকে স্যার বলে সম্বোধন করতেছেন যে স্যার,
কেমন আছেন স্যার এটা বুঝতে পারিনি। আমি যখন ক্লাস শেষ করে আমার ছেলে বা আমার মেয়ে তারা আমাকে কিন্তু আব্বু বলে ডাকতেছে। আমি কেউ আমাকে মামা বলে ডাকতেছে, কেউ দাদা বলে ডাকতেছে, কেউ আমাকে আঙ্কেল বলে ডাকতেছে, আমি কিন্তু ব্যক্তি কিন্তু একই। তো এখানে একই ব্যক্তি এক এক জায়গায় যেমন এক এক নামে এক এক পরিচয়ে বসতে পারে, এখানেও কিন্তু এই হ্যাভ টু শব্দটার অর্থ হচ্ছে, হ্যাভ টু শব্দটার অর্থ হচ্ছে কোনো কিছু করতে হবে, যেতে হবে, খেতে হবে, অথবা কোনো কিছু দরকার বা আবশ্যক। কি বলেছি? দরকার বা আবশ্যক। দেখেন আমি যেভাবে বুঝাই, আপনাদের কারো যদি বুঝতে কোনো সমস্যা হয় তাৎক্ষণিকভাবে আমাকে বলবেন যে স্যার কেবল কি বললেন আমি বুঝতে পারিনি, আমি আবার বুঝাবো, আমি আবার ব্যাকে যাব। কিন্তু আপনি যদি এই জায়গাটা লজ্জা করে থাকেন, দেখেন জীবনে বহুত লজ্জা করেছেন আপনারা, এখানে সবাই কম বেশি মাস্টার্স কমপ্লিট করেছেন, এখানে লীনা আপু রয়েছেন ইকোনমিক্সে অনার্স মাস্টার্স কমপ্লিট, তাই না? আমরা জীবনে বহুত টিচারের কাছে পড়েছি। তো আমরা কিন্তু এখন আর লজ্জা করার সময় নেই। বলা হচ্ছে লজ্জা, ঘৃণা, ভয়, তিন থাকতে নয়। এই তিনটা আমাদের মানুষের ভিতরে থাকলে হবে না। ঘৃণাটাও কমাতে হবে, ভয়টাও কমাতে হবে, তবে এগুলো জায়গা বিশেষ প্রয়োজন। যাই হোক, আমার পয়েন্টটা হচ্ছে কি, প্রচুর প্রশ্ন করবেন আমাকে। কখনো আপনি না বুঝতে পারলে ওই জায়গাটা স্কিপ করে চলে যাবেন না। তো বলা হচ্ছে আমাকে বলতে হবে আই হ্যাভ টু সে। এখন এখানে আইভি আপু প্রশ্ন করেছে যে স্যার এখানে হ্যাভ টু বা এই হবে থাকলে উইল হবে, কিন্তু না, এই হ্যাভ টু মানে হচ্ছে হবে, হ্যাভ টু মানেও বেবি ব, আবার উইল মানে হচ্ছে, উইল বা শ্যাল মানেও হচ্ছে বেবি ব। আমাকে বলতে হবে, ইয়েস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে একটা কর্তব্য। যেমন আপনি বলছেন যে স্যার আমাকে আগামীকাল যমুনা ফিউচার পার্কে যেতে হবে, আমাকে আগামীকাল সংসদ ভবনে যেতে হবে, আমাকে আগামীকাল বিমানবন্দরে যেতে হবে, আমার মামা আসতেছে বা আমার আন্টি আসতেছে, আমাকে রিসিভ করতে যেতে হবে, একটা কর্তব্য বুঝায়। সেক্ষেত্রে আপনাকে এই হ্যাভ টু ব্যবহার করতে হবে। দেখেন এইখান থেকে এই যে শীটটা না, আমি আপনাদের ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিসটাও দেখাবো। এই যে একটা লেকচার শিট, এই লেকচার শিট দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ বাক্য তৈরি করা যায়। এই যে দেখেন এই বাক্যটা আমার বলা উচিত, তাহলে শুড মানে হচ্ছে উচিত। এই বাক্য আপনি পৃথিবীর অন্য কোনো নিয়ম দিয়ে করতে পারবেন না। আমার বলা উচিত আই শুড সে, আই শুড সে। হ্যাঁ, কোড কেন হলো, তাই না? খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, এইভাবে আপনারা প্রশ্ন করবে। দেখেন এখানে মাত্র 4 জন ক্লাস করতেছেন, তাই না? বড় বড় ব্যাচে তো আপনারা দেখেছেন আমি আনমিউট করলে সবাই আনমিউট করে বসে থাকে। এখন এই যে প্রশ্ন করেছেন, এইভাবে কিন্তু প্রত্যেকটা দিন প্রত্যেকটা ক্লাসে প্রশ্ন করবেন সবাই, একজন না, আমি সবাইকে বলছি যে 4 জন রয়েছেন। তো দেখেন এখানেও ভালো একটা প্রশ্ন যে আমি বলতে চাই। তো এই যে উড লাইক টু, এইটার অর্থ হচ্ছে চাই। উড লাইক টু এর অর্থ হচ্ছে চাই। যেমন আপনি যদি বলছেন যে আমি এখন তোমার সাথে বাহিরে যেতে চাই, মনে করেন আপনার হাজবেন্ড এখন বিকেল বেলায় বাইরে যাচ্ছে, আপনি তাকে বলছেন আমি তোমার সাথে বাইরে যেতে চাই, আমি তোমার সাথে রেস্টুরেন্টে খেতে চাই, আমি তোমার সাথে মুভি দেখতে চাই। এই কোনো কিছু চাই থাকলে এবং সেইটা যদি ভদ্রভাবে বুঝায়, তখন উড লাইক টু ব্যবহার করতে হয়। এই আমি ধীরে ধীরে দেখাবো এই যে উডের ব্যবহারটা মনে রাখবেন। এই উড হচ্ছে ইংরেজি ভাষায় ব্যবহার করা হয় ভদ্রতা প্রকাশের জন্য। যেমন বাংলা ভাষায় আমরা ব্যবহার করি আপনা আপনি করে বলি। আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তারকে আমরা কখনো তুই তোকারি বা তুমি আমি করে বলি না। আমরা বলি যে স্যার কেমন আছেন, বা আপনি আমাকে বলছেন আমি আপনার টিচার, বলছেন স্যার কেমন আছেন। এই যে আপনি কেমন আছেন, এই আপনি শব্দটা যা, এই ইংলিশে উড মানে হচ্ছে তা। উড আর না, ওয়ান্ট আবার আপা ওয়ান্ট আবার একটু আলাদা হয়ে গেল। ওয়ান্ট মানে হচ্ছে চাই, এটা কেমন হলো? হ্যাঁ, উড আর ওয়ান্টের ভিতরে পার্থক্য। যেমন মনে করেন আপনি আপনার সন্তান আপনাকে বলছে যে আম্মু আমি এখন একটি মোবাইল চাই, আমি একটা ল্যাপটপ চাই, অর্থাৎ তাকে আপনাকে দিতেই হবে এমন একটা বিষয়। কিন্তু আমি আপনাকে বলছি, মনে করেন আপনার বাসায় আমি বেড়াতে গেলাম, আমি বলছি যে আহ, আহ, আপু প্লিজ নাও আই উড লাইক টু হ্যাভ এ কাপ অফ টি, আমি এখন এক কাপ চা খেতে চাই। অর্থাৎ ভদ্রভাবে বললাম, আপনি চাটা দিলেও পারেন, না দিলেও পারেন। অর্থাৎ অপরিচিত কাউকে আমরা যখন ভদ্রভাবে কোনো কথা বলতে চাই, সেক্ষেত্রে আমরা উড ব্যবহার করি। হ্যাঁ, হ্যাঁ, উড লাইক টু, আই উড লাইক টু সে। হ্যাঁ, তারপর বলছে আই উড লাইক টু গো। যেমন আমরা যদি বলি যে উড ইউ প্লিজ টেল মি ইওর নেম,
আপনি কি দয়া করে আপনার নামটা আমাকে বলবেন? এই যে দেখেন ভদ্রভাবে আমি তাকে প্রশ্ন করতেছি যে আপনি কি আপনার নামটা আমাকে বলবেন? সেক্ষেত্রে আপনাকে উড ব্যবহার করতে হবে। আচ্ছা, এখানে আমরা প্রত্যেকটা বাক্যের ব্যাখ্যা করব। তবে দেখেন এই যে বলতে হয় এই বাক্যটা দেখেন, আমাকে বলতে হয়, অর্থাৎ সাবজেক্টকে সাধারণভাবে কোনো কাজ করতে হয় এমন বুঝালে সেক্ষেত্রে am টু সাবজেক্ট অনুসারে am টু is টু আর টু বসাতে হবে। আমাকে বলতে হয় I am টু সে, আমাকে খেতে হয় I am টু ইট, আমাকে লিখতে হয় I am টু রাইট। আপনি এখানে যারা মেয়েরা ক্লাস করতেছেন বলছেন যে স্যার আমাকে প্রতিদিন 2 বেলা বাসায় রান্না করতে হয়, স্যার আমাকে প্রতিদিন আমার ছেলেকে স্কুলে এগিয়ে দিতে যেতে হয়, আমাকে প্রতিদিন আমার সন্তানকে স্কুল থেকে আনতে হয়। অর্থাৎ এই বাক্যগুলো যখন আপনাকে স্বাভাবিকভাবে কোনো কাজ করতে হয়, কেউ জোর প্রয়োগ করবে না, সেক্ষেত্রে am টু is টু আর টু ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে কি ব্যবহার করতে হবে? am টু is টু আর টু। হ্যাঁ, আচ্ছা দেখেন মাস্ট মানে কি বলেন তো? অবশ্যই। আমি অবশ্যই বলবো আই মাস্ট সে। এই মাস্টের পরে আই মাস্ট, ইউ মাস্ট, দে মাস্ট, হি মাস্ট, উই মাস্ট, করিম মাস্ট, রহিম মাস্ট, লেনা আপু মাস্ট, আইভি আপু মাস্ট। এরপরে আপনি বিভিন্ন ভার্ব দিতে পারবেন, যেমন আই মাস্ট সে, আমি অবশ্যই বলবো। যেমন আমি যদি বলি আমি অবশ্যই আগামীকাল ঢাকায় যাব, আই মাস্ট গো টু ঢাকা টুমরো। যদি বলা হয় আমি অবশ্যই খাবারটি খাবো, আই মাস্ট ইট দ্য ফুড। এখন কেউ আমাকে বললেন যে স্যার আজকে রাত 10টায় আমাকে একটু ফোন করবেন, আপনার সাথে আমার কথা আছে, তাহলে আমি অবশ্যই বললাম যে আমি অবশ্যই আপনাকে ফোন করব, আই মাস্ট ফোন ইউ, আই মাস্ট কল ইউ। মাস্ট মানে হচ্ছে অবশ্যই। এই একটা স্ট্রাকচার দিয়ে আপনি শত শত বাক্য তৈরি করতে পারবেন। এখন মূল কথাটা হচ্ছে যে এই বাক্যগুলো তৈরি করার আগে আমাদেরকে আরো একটা বিষয় খেয়াল করতে হবে যে আমরা টেন্সটা পারি কিনা। কারণ টেন্স না পারলে কিন্তু এই জায়গাটা আমরা কভার করতে কখনোই পারবো না। এই জন্য বলা হচ্ছে দেখেন এখানে আমি টেন্সের একটা ছোট্ট স্ট্রাকচার আপনাদেরকে একটু দেখাই। এই স্ট্রাকচারটা পারলে আমরা টেন্স সব পারবো, এ টু জেড আমরা কিন্তু টেন্স হুবহু সব পারবো। এইখানে দেখেন, এখানে প্রথমে আমি 12টা টেন্সের কথা বলবো না, প্রথমে আপনাকে 8 প্রকার টেন্স সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে। হ্যাঁ, এই 8 প্রকার টেন্স হচ্ছে প্রেজেন্ট টেন্সের 4টা: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর 4টা রয়েছে পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, আর ফিউচার ইনডেফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস। এই বাক্যগুলো যদি আপনি পারেন, এই স্ট্রাকচার এবং গঠন প্রণালী পারেন, তাহলে আপনি ইজিলি সব কথা বলতে পারবেন। দেখেন প্রেজেন্ট সিম্পল টেন্সে কি হয়, মূল ধাতু বা মূল ক্রিয়ার শেষে রস্বই এ ও অন্ত্যেষ্টিয় জ থাকে। যেমন যদি বলা হয় আমি স্কুলে যাই, যাই বানান লিখতে গেলে কি আসে? অন্তর্জয়াকার রস্বইকার। যদি বলা হয় সে স্কুলে যায়, যায় বানান লিখতে গেলে শেষে কিন্তু এই অন্ত্যেষ্টিয় জ আসবে। তো আপনি এইভাবে চিনবেন যে এই বাক্যগুলা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কিভাবে? বাংলা ক্রিয়ার শেষে এইগুলা থাকে, এই রস্বইকার থাকে, একার থাকে, অন্ত্যেষ্টিয় জ থাকে, ওকার থাকে। এরপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি থাকে? তেসি, তেসো, তেসি বা স, সে, সি এইগুলা থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। যেমন অ্যামিজার, সাবজেক্টের পরে অ্যামিজার। এখন এইটা প্রথম না, প্রথম হচ্ছে আপনাকে চিনতে হবে। কি দেখে আপনি চিনবেন যে এই বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? তো বাংলা ক্রিয়ার শেষে রস্বইকার থাকবে, যেমন হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, আর এখানে থাকবে তেসি, তেসো, তেসিন ইত্যাদি, সে। অর্থাৎ এমন একটা বাক্য বলবেন, এখন এমন একটা ভার্ব বলবেন যে ভার্বটা বললে কাজটা চলমান থাকবে। যেমন আমি যাচ্ছি, আমি খাচ্ছি, আমি খেলছি, তারা পড়ছে, সে হাঁটছে, সে তৈরি করছে, অর্থাৎ বর্তমানে করছে। এখন এই টেন্সটা দেখার আগে আমরা এইটা আরেকটু ভালো করে দেখব যে প্রেজেন্ট সিম্পল টেন্সে গঠন প্রণালী কি হয়? সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন। এই যে দেখেন এই ভি ওয়ান মানে কি? বেস ফর্ম। যেমন ইট, ইট মানে খাওয়া, এর বেস ফর্ম কি হবে? এট। কি হবে বলেন? এট, ইট, এট। আর এর ভি3 কি হবে? ইটেন, ইটেন, ইট, এট, ইটেন। তো এখানে কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্সে সাবজেক্ট প্লাস ভি অন প্লাস অবজেক্ট। আপনি এইটা দিয়ে একটা বাক্য তৈরি করতে পারেন। একটা সাবজেক্ট নেন, একটা সাবজেক্ট নিতে বললাম, সাবজেক্ট আপনি নিলেন ইউ,
এখানে কি নিলেন? ইউ। আচ্ছা বি অন কি হয়? আমি একটা ভার্ব নিলাম, বি অন রাইট, কি দাঁড়ালো? ইউ রাইট। একটা অবজেক্ট বলেন তো? অবজেক্ট হচ্ছে চিঠি, লেটার। তাহলে কি হবে? ইউ রাইট এ লেটার। কি হবে বলেন? ইউ রাইট এ লেটার। তুমি একটা চিঠি লেখো। আচ্ছা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এই সাবজেক্ট, তারপর অ্যামিজার, ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট, এইটা দিয়ে একটা বাক্য করেন তো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়? থ্যাংক ইউ, আই অ্যাম রাইটিং এ লেটার। আই হচ্ছে সাবজেক্ট, আই এর পরে কখনো ইজও হয় না, আরও হয় না, আই এর পরে অ্যাম হয়। আই অ্যাম, আর ভার্বের সঙ্গে আইএনজি দিয়েছি, আই অ্যাম রাইটিং, অবজেক্ট দিয়েছি এ লেটার, এটা হচ্ছে আর্টিকেল। কি দাঁড়ালো বাক্যটা? আই অ্যাম রাইটিং এ লেটার, আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম প্লেইং ফুটবল, ইউ আর প্লেইং ফুটবল, দে আর প্লেইং ফুটবল, উই আর ক্যাচিং ফিশ। এগুলা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। কোন টেন্সের বাক্য? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখেন আমি এটা আপনাদের জন্য তৈরি করেছি আজকে, আমি নিজে এটা হাতে লিখেছি। এই বাক্যগুলো আপনারা একটু বলবেন, হ্যাঁ? এখনই বলবেন, এগুলো বললে প্র্যাকটিস করলে আমরা অনেক কিছু করতে পারবো। এখন বড় তখন ওইটাই ধরতে নো অসুবিধা নো নো, হয়ে যায়। ওইটা তো আমি দেখাবো, ওইটা দেখাবো, এটা আমি পারলে আজকেই দেখাবো। আমি আগেরটা ক্লাসে, গ্রুপ ক্লাসে, বড় ক্লাসে দেখিয়েছিলাম, আমি দেখাবো আজকে যে বড় বড় সেন্টেন্স অতি সহজে করা যায়। আরেকটা জিনিস দেখেন, আমরা কিন্তু অনেক বয়স, আমরা কেউ এখানে 30, 35, 40 বছর বয়স হয়ে গিয়েছে, আমরা এত বয়সে এসেও ল্যাঙ্গুয়েজটা শিখতে পারিনি। এখন কেউ যদি ব্যাচে ভর্তি হয়ে তাড়াহুড়া করে, স্যার আমাকে 1 মাসের ভিতরে, আমাকে 10 দিনের ভিতরে সব ল্যাঙ্গুয়েজটা টোটাল রাইটিং, রিডিং, স্পিকিং শিখাই দিবেন, আসলে এই ব্যস্ততার জায়গাটা এইটা না। হ্যাঁ, এখানে কিন্তু আপনাকে চুপচাপ ধৈর্য ধরতে হবে। আপনি ট্রেনে উঠে বসে আছেন, ট্রেন চালক কিন্তু একজন রয়েছে সামনের দিকে, সে বসে রয়েছে, সে ট্রেন চালিয়ে নিবে। দায়িত্ব আপনারটা কি? আপনি চুপচাপ আপনার সিটে বসে থাকবেন। এখন এই যে দেখলেন একটা বড় বাক্য কিভাবে তৈরি করতে, আমি যদি একদিনে হঠাৎ করে এইটা দেখাই, অনেক সময় ব্রেনে প্রেসার হতে পারে, আমাদের ব্রেন গরম হয়ে যেতে পারে যে স্যার এটা কি বুঝালো। আমি যদি আজকেই এখন আপনাদের প্যাসেজ নারেশন করাই, আমি যদি এখন সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স করাই, এগুলো একটু কঠিন মনে হতে পারে। তো একটা 10 তলা বিল্ডিং এ উঠতে গেলে যেমন সিঁড়ি বেয়ে সিঁড়ি ধাপে ধাপে উঠতে হয়, এখানেও কিন্তু ধাপে ধাপে উঠতে হবে। প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা সিস্টেম রয়েছে, সেই সিস্টেমটা আমাদেরকে ফলো করতে হবে। যেমন আমাদের রাস্তার বাম পাশ দিয়ে চলার কথা, কেউ যদি ডান পাশ দিয়ে চলে, অ্যাক্সিডেন্ট তো অবশ্যই হবে, হবে না? তো দেখেন বলছে কি, আমি যাই। দেখেন আমি নিজে হাতে লিখেছি বাক্যগুলো, আমি যাই, আই গো, আই গো। এগুলো কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের এই দুইটা। আমি যাই, আই গো। আমি খাই কি হবে? আই ইট, আইট। এইবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আসেন, আমি যাচ্ছি, কি হবে ডান পাশে? আই অ্যাম গোয়িং। আচ্ছা আমি খাচ্ছি, আই অ্যাম, আই অ্যাম ইটিং। হ্যাঁ, সুন্দর, দেখেন সবাই পারছেন। আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। যদি বলা হয় তুমি খাচ্ছ, ইউ আর ইটিং। যদি বলা হয় তারা খাচ্ছে, দে আর ইটিং। যদি বলা হয় তারা খাচ্ছে না, দে ইটিং। থ্যাংক ইউ, একমাত্র লীনা আপু সঠিক বলেছেন। দে আর নট ইটিং, এটা কিন্তু অনেক আগে বলা হতো, কিন্তু দেখবেন সব আমরা মোবাইল লেটেস্ট ব্যবহার করি, ল্যাপটপ লেটেস্ট ব্যবহার করি, তাহলে লেটেস্ট শব্দগুলোও বলতে হবে। আর নট এখন আর কেউ বলে না, এটা বলে আরেন্ট, শর্ট ফর্মে বলে। হ্যাঁ, যদি এখানে কেউ আমেরিকায় কারো আত্মীয় থেকে থাকে, আমেরিকানরা বা যারা খোদ সাদা চামড়ার ইংরেজ, এরা দেখবেন সব কিন্তু কন্ট্রাকশন অর্থাৎ শর্ট ফর্ম ব্যবহার করে। এম নট কে দে আর নট এটা না বলে বলে আরেন্ট। দে আরেন্ট ইটিং, তারা খাচ্ছে না, তারা যাচ্ছে না, দে আরেন্ট গোয়িং, তারা খেলছে না, দে আরেন্ট প্লেইং। হ্যাঁ, তারা খেলছে না, দে আরেন্ট প্লেইং, তারা কথা বলছে না, দে আরেন্ট টকিং, দে আরেন্ট টকিং। তাহলে আমরা এখানে কিন্তু এই শর্ট ফর্ম ব্যবহার করব এখন থেকে। তো আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। এই দুইটা, এটা প্রেজেন্ট ইনডেফিনিট গেল, এই দুইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এইবার দেখেন প্রেজেন্ট পারফেক্টের নিয়মটা হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে ইয়াসি ইয়াসো থাকে। ইয়াসি ইয়াসো, ইয়াসি ইয়াসো। আমি গিয়েছি, আই হ্যাভ গন, আই হ্যাভ গন। হ্যাঁ, আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন, আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আমি তৈরি করেছি, আই হ্যাভ মেড, আই হ্যাভ মেড। এই মেড কেন হবে? এই যে কোনো বাক্যে হ্যাজ, হ্যাভ, হ্যাড, হ্যাজ, হ্যাভ, হ্যাড, এইটা ব্যবহার করলে, হ্যাজ, হ্যাভ, হ্যাড, এটা ব্যবহার করলে পরের যে ভার্বটা বসাতে হয় সেইটা সর্বদা ভার্বের ভি থ্রি হয়।
এই জন্য দেখেন আমি শুরুতেই আপনাদেরকে বলি এবং প্রত্যেক দিনই বলি যে এই কনজুগেশন অফ ভার্ব এগুলো আপনাদের মুখস্থ করা লাগবে না, জাস্ট আপনারা একটু রিডিং পড়ে যাবেন। ক্যাচ, কট, কট, ফিল, ফেল্ট, ফেল্ট, হ্যাঁ, ব্রেক, ব্রোক, ব্রোকেন। এখন এই তিনটা শব্দই আমাদেরকে কাজে লাগাতে হবে, ব্যবহার করতে হবে। কেন? ব্রেক মানে ভাঙা। যদি বলা হয় আমি গ্লাসটি ভাঙি, আই ব্রেক দ্য গ্লাস, তখন কিন্তু আপনাকে এই V1 ফর্ম কাজে লাগাতে হবে। আই ব্রেক দ্য গ্লাস, আমি গ্লাসটি ভাঙি। যদি বলা হয় আমি গ্লাসটি ভেঙেছিলাম, আই ব্রোক দ্য গ্লাস, আই ব্রোক দ্য গ্লাস, তখন আপনাকে ব্রেকও ব্যবহার করা যাবে না, ব্রোকেনও ব্যবহার করা যাবে না, তখন V2 ব্যবহার করতে হবে। আই ব্রোক দ্য গ্লাস, আই ব্রোক দ্য গ্লাস, আমি গ্লাসটা ভেঙেছিলাম। যদি বলা হয় আমি গ্লাসটি ভেঙেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই যে দেখেন নিজে নিজেই আপনি পারলেন। কেন পারলেন? আপনি স্ট্রাকচারটা জানেন যে ভেঙেছি, ইয়াসি ইয়াছো বললে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কিভাবে গঠন করব? সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ, তারপর ভার্বের V3, তারপর অবজেক্ট। তাহলে আমি গ্লাসটি ভেঙেছি, আই হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস, আই হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস, আমি গ্লাসটি ভেঙেছি। আমি গ্লাসটি ভেঙেছি। যদি বলা হয় আমি আমার মোবাইলটি বিক্রি করেছি, আই হ্যাভ সোল্ড দ্য মোবাইল, মোবাইল, আই হ্যাভ সোল্ড দ্য মোবাইল। আমি একটা বাড়ি তৈরি করেছি, আই হ্যাভ BUILT, বিল্ট। দেখেন এখানে কিন্তু ভি ওয়ানে হচ্ছে ডি, আর এখানে হচ্ছে টি। হ্যাঁ, তাহলে আই হ্যাভ বিল্ট এ হাউস। হ্যাঁ, এটা হচ্ছে বিল্ড, অর্থাৎ বাংলা অক্ষরে ড আসবে, আর এটা ট আসবে, ট। আচ্ছা, তাহলে আই হ্যাভ বিল্ট এ হাউস, আমি একটা বাড়ি তৈরি করেছি। যদি বলা হয় আমি ঢাকা শহরে একটা বাড়ি তৈরি করেছি, আই হ্যাভ বিল্ট এ হাউস, হ্যাঁ, আই হ্যাভ বিল্ট এ হাউস ইন ঢাকা সিটি। আচ্ছা, এই বাক্যটাকে যদি বলা হয় পাস্ট ইনডেফিনিটে, যে আমি ঢাকা শহরে একটা বাড়ি তৈরি করেছিলাম, তখন কি হবে? আই বিল্ট, হ্যাঁ, তখন, হ্যাঁ, তখন কিন্তু দেখেন, তখন কিন্তু এই পাস্ট ইনডেফিনিট টেন্সে, বা এটাকে বলা হয় সিম্পল পাস্ট, এই সিম্পল পাস্টে কখনো কোনো অক্সিলারি ভার্ব ব্যবহার করা লাগে না। জাস্ট সাবজেক্টের পরে ভার্বের V2 দিলে হয়ে যায়। আই বিল্ট, আমি তৈরি করেছিলাম, আমি একটা বাড়ি তৈরি করেছিলাম, আই বিল্ট এ হাউস, আই বিল্ট এ হাউস, হ্যাঁ। আচ্ছা, আমি একটা ক্লাব তৈরি করেছিলাম, আই বিল্ট এ ক্লাব। আমি গতকাল একটা বাড়ি তৈরি করেছিলাম, আই বিল্ট এ হাউস ইয়েস্টারডে। আমি ঢাকা শহরে একটা বাড়ি তৈরি করেছিলাম, আই বিল্ট এ হাউস ইন ঢাকা সিটি। আচ্ছা, এইটাকে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলি যে আমি ঢাকা শহরে একটা বাড়ি তৈরি করেছি, তখন আই হ্যাভ বিল্ট, আই হ্যাভ বিল্ট এ হাউস ইন ঢাকা সিটি। দেখেন দেখেন একটা বিষয় কি, যখন আপনি তালে পাকা হয়ে যাবেন, যারা মোটর বাইক চালায়, চালাতে চালাতে এত পাকা হয়ে যায়, মোটর বাইক কিন্তু তখন হ্যান্ডেল ছেড়ে, হাত ছেড়ে দিয়েও চালানো যায়। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি এইটা, আপনি গ্রামার শিখতে শিখতে যখন আপনি পাকা হয়ে যাবেন, তখন এই যে দেখেন আমি পাস্ট টেন্স থেকে হঠাৎ ফিউচার টেন্সে চলে যাচ্ছি, ফিউচার টেন্স থেকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে আসতেছি, এই পরিবর্তনটা এইটা আপনাকে করা শিখতে হবে। অর্থাৎ বিভিন্ন জায়গায় এক শাখা থেকে আরেক শাখা, এক শাখা থেকে অন্য শাখা প্রশাখায় আপনাকে পদার্পণ করতে হবে, ঘুরে বেড়াতে হবে। অর্থাৎ আপনাকে তালে পাকা হতে হবে। সঙ্গীত শিখতে গেলে যেমন তাল থাকে, এখানে গ্রামারের ভিতরে কিন্তু তাল রয়েছে, এই তালে পাকা হতে হবে। হ্যাঁ, তো যাই হোক, এই কনজুগেশন অফ ভার্ব গুলা আমি এই শীটটা সব ক্লাসেই দেই, এবং শুধু এই একটা শীট না, এরকম আরো অনেক লেকচার শীট, মানে এই ভার্ব ফর্মের মিনিমাম 3 থেকে 4টা শীট রয়েছে। এখানে একটা আছে দেখেন, বড় একটা শীট, একটা রয়েছে, এটাও আপনারা পড়বেন। এই যে বাইন্ড মানে হচ্ছে বেঁধে ফেলা বা বাঁধা, বাইন্ড, বাউন্ড, বাউন্ড, হ্যাঁ। তারপর রয়েছে হচ্ছে ব্লো মানে প্রবাহিত হলো, ব্লো, ব্লিউ, ব্লোন, হ্যাঁ, বাতাস প্রবাহিত হয়, এই সেই প্রবাহিত হয় ইংরেজিটা হচ্ছে ব্লো, ব্লো, ব্লিউ, ব্লোন, হ্যাঁ। তারপর হচ্ছে ব্রেক মানে ভাঙা, ব্রেক, ব্রোক, ব্রোকেন। আমি একটা গ্লাস ভেঙেছি, আই হ্যাভ ব্রোকেন এ গ্লাস, আই হ্যাভ ব্রোকেন এ গ্লাস। যদি বলা হয় আমি একটা গ্লাস ভেঙেছিলাম, তখন হবে আই ব্রোক এ গ্লাস, তখন কি হবে? আই ব্রোক এ গ্লাস, আমি একটা গ্লাস ভেঙেছিলাম। বিষয়টা খেয়াল করবেন, একটা জিনিস মনে রাখবেন, আপনি কোনো একটা জায়গায় শ্রম দিবেন, সেই শ্রমের যে রেজাল্ট, একটা ফল সৃষ্টিকর্তা আপনাকে অবশ্যই দিবে।
তো আজকে আপনি এখানে সময় দিবেন, আপনি দেখবেন এইটা 1-2 মাস পরে আজকে যে অবস্থানে আছেন আপনি এখানে রেগুলার একটা সময় দেন, দেখবেন কিছুদিন পরে এই যেটা আপনার কাছে কঠিন মনে হতো সেটা আপনার কাছে কঠিন মনে হবে না। কারণ কি জানেন, ওই যে শ্রম দিচ্ছেন, আপনি শ্রম দিলে সেখান থেকে যারা চাকরি করে দেখবেন যখন একটা মাস কভার হয়ে যায় তখন কিন্তু কর্তৃপক্ষ বা সরকার তাকে বেতন দেয়, তাই না? বেতনটা কেন দেয়? সে ওই প্রতিষ্ঠানে সময় দিয়েছে। তো বলা হচ্ছে, ইংরেজ এক কবি বলেছেন টাইম ইজ মানি, সময়ই টাকা, টাইম ইজ মানি। তো আপনাকে এখানে শ্রম দিতে হবে, শ্রম দিলে আপনি কিন্তু ধীরে ধীরে ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। তো দেখেন এই কনজুগেশন অফ ভার্বটা আমাদেরকে অবশ্যই শিখতে হবে। তারপর আমাদের কি করতে হবে, এই বাক্যগুলো তৈরি করতে পারবো আমরা সহজে। আমি গিয়েছি, আই হ্যাভ গন। কেন এখানে হ্যাভ বললাম? কারণ বলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ আসে। সাবজেক্টের পরে কি আসে? হ্যাজ বা হ্যাভ আসে। তাহলে আমি গিয়েছি, আই হ্যাভ গন। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। ইটেন। আমি তৈরি করেছি, আই হ্যাভ মেড। আই হ্যাভ মেড। আমি তৈরি করেছি। আমি লিখেছি, আই হ্যাভ রিটেন। রিটেন। আমি বলেছি, আই হ্যাভ সেইড। সেইড। আমি একটা গল্প বলেছি, আই হ্যাভ সেইড এ স্টোরি, অথবা আই হ্যাভ টোল্ড এ স্টোরি বললেও হবে। তো যাই হোক, দেখেন এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপর একটা করতে হবে, সময়ের উল্লেখ থাকবে। কিসের উল্লেখ থাকবে? সময়ের উল্লেখ। আমি আমি 1 ঘন্টা ধরে যাচ্ছি, আমি 1 ঘন্টা ধরে খাচ্ছি। হ্যাঁ, এখানের গঠন প্রণালীটা হচ্ছে সাবজেক্টের পরে হ্যাজ বিন বা হ্যাভ বিন দিতে হয়। সাবজেক্টের পরে হ্যাজ বিন বা হ্যাভ বিন দিতে হয়। হ্যাঁ, তারপর কি দিতে হয়? হ্যাঁ, আইএনজি, তারপর সিন্স বা ফর। হ্যাঁ, যেমনটি দেখেন, হ্যাঁ যেমনটি এখানে স্ট্রাকচারটা রয়েছে এটা দেখলে আমরা খেয়াল করতে পারবো যে গঠন প্রণালীটা আমি দেখাচ্ছিলাম, তাই না? এই যে এখানে কিন্তু গঠন প্রণালী দেওয়া রয়েছে যে সাবজেক্টের পরে কি বসবে? হ্যাজ বা হ্যাভ বসবে। তারপর কি বসবে? তারপর জাস্ট ওয়েট, এই স্ট্রাকচারটা কিন্তু ফলো করবেন সবসময়, স্ট্রাকচার ভুলে গেলে কিন্তু হবে না। আমাদের সর্বপ্রথম মনে রাখতে হবে বাক্য গঠন প্রণালী। একটা বিল্ডিং দাঁড়িয়ে থাকে তার স্ট্রাকচারের উপরে। এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট, এস মানে সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাভ বিন বা হ্যাজ বিন যে কোনো একটা দিতে হবে সাবজেক্ট অনুসারে। আই হলে হ্যাভ বিন, উই হলে হ্যাভ বিন, কিন্তু যদি হয় হি তখন হবে হ্যাজ বিন, কারণ নাম হয় তখন হবে হ্যাজ বিন। তারপর ভার্বের সঙ্গে আইএনজি, তারপর আবার সিন্স বা ফর, সিন্স বা ফর প্লাস সময়ের উল্লেখ থাকবে। সিন্স বা ফর প্লাস সময়ের, এই যে এইখানে দিয়েছি দেখেন, এই যে এখানে বলছে যে সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট, কিন্তু এখানে বাদ থেকে গেছে, এখানে হচ্ছে সিন্স বা ফর প্লাস অবজেক্ট। যেমন বলছে যে বাক্যটা কোথায় ছিল? আমি 1 ঘন্টা ধরে যাচ্ছি, আমি 1 ঘন্টা ধরে খাচ্ছি, আমি 1 ঘন্টা ধরে লিখছি। হ্যাঁ, অর্থাৎ এই যে 1 ঘন্টা 2 ঘন্টা সময়ের উল্লেখ। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানেও যা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানেও কিন্তু ঠিক তাই। কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সময়ের উল্লেখ থাকে না, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময়ের উল্লেখ থাকে। আমি 1 ঘন্টা ধরে যাচ্ছি, এই যে 1 ঘন্টা, এটা বাদ দিয়ে বলেন তো, আমি যাচ্ছি, আমি খাচ্ছি, কিন্তু মাঝখানে আমি একটা সময়ের উল্লেখ করে দিলাম, আমি 1 ঘন্টা ধরে যাচ্ছি, আমি 1 ঘন্টা ধরে খাচ্ছি। তাহলে এই বাক্যগুলো কিভাবে আপনাকে করতে হবে? এই বাক্যগুলো এখানে সময়ের উল্লেখ করতে হবে। তাহলে এই যে 1 ঘন্টা ধরে, আমরা জানি না, বুঝতে পারি না অনেক সময় যে কোথায় ফর হয় আর কোথায় সিন্স হয়। সিন্স, তো একটা মনে রাখবেন, হ্যাঁ, যাবৎ বা ধরে থাকলে, বাংলা বাক্যে যদি যাবৎ বা ধরে থাকে তাহলে সেখানে ফর হয়। আর হতে, থেকে, চেয়ে, এইটা থাকলে সেখানে সিন্স হয়। কি হয়? হতে, থেকে, চেয়ে, এইটা থাকলে সেখানে সিন্স হয়। আচ্ছা, এখন এই যে জায়গাটা দেখালাম, আমি 1 ঘন্টা ধরে যাচ্ছি, আমি প্রথমে যদি বলি আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং, আর আমি 1 ঘন্টা ধরে যাচ্ছি, তখন হবে আই হ্যাভ বিন গোয়িং। আই হ্যাভ বিন গোয়িং ফর 1 আওয়ার। ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টা ধরে যাচ্ছি। আমি 1 ঘন্টা ধরে খাচ্ছি, আই হ্যাভ বিন ইটিং ফর 1 আওয়ার। আই আই হ্যাভ বিন ইটিং ফর 1 আওয়ার। আমি 15 মিনিট ধরে কাজটি করছি, আই হ্যাভ বিন, I have been, I have been, I have been doing the work. I have been doing the work for 1 hour. হ্যাঁ।
ছেলেরা ছেলেরা 2 ঘন্টা ধরে মাছ ধরছে। দ্য বয়েজ আর দ্য বয়েজ হ্যাভ বিন দ্য বয়েজ হ্যাভ বিন হ্যাঁ হ্যাঁ ফর 2 আওয়ার্স ফর 2 আওয়ার্স হ্যাঁ 2 আওয়ার্স। এখানে দা বয়েজ হচ্ছে প্লুরাল সাবজেক্ট, সেই জন্য এখানে হ্যাভ বিন হয়েছে, হ্যাভ বিন। যদি বলা হয় করিম করিম 1 ঘন্টা ধরে ফুটবল খেলছে, করিম হ্যাজ বিন হবে, কি হবে? ফর ফর 1 আওয়ার। করিম হ্যাজ বিন প্লেইং ফুটবল ফর 1 আওয়ার। হ্যাঁ ফর 1 আওয়ার। দেখেন আরো সংক্ষেপ করে দিয়েছি, এই যে বলছে 3 টাইপস অফ টেন্স, 3 প্রকার টেন্স। হ্যাঁ, এখানে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সে কি হয়? আমি হই, আই অ্যাম। তুমি হও, ইউ আর। সে হয়, হি ইজ। এখানে আপনি চাইলে ইচ্ছা মতো অবজেক্ট বসাতে পারেন। সে হয় একজন ডাক্তার, হি ইজ এ ডক্টর, হি ইজ এ ডক্টর। সে হয় একজন ডাক্তার। হ্যাঁ, যদি বলা হয় আমরা হই কৃষক, উই আর ফার্মার্স, কি হবে? উই আর ফার্মার্স। হ্যাঁ, তারা হয় কৃষক, দে আর ফার্মার্স, দে আর ফার্মার্স। এরপর দেখেন পাস্ট ফর্মে এখানে যেমন বলেছে আই অ্যাম, এখানেও সাবজেক্ট কিন্তু আই ঠিক থাকবে, শুধু অ্যাম এর জায়গায় অজ হবে। আই ওয়াজ, আমি ছিলাম। হ্যাঁ, যদি বলা হয় এখানে তাজ ভাইয়া কুয়েতে রয়েছেন, যদি বলা হয় আমি কুয়েত ছিলাম, আই ওয়াজ ইন কুয়েত। আমি ঢাকায় আমি ঢাকায় ছিলাম, আই ওয়াজ ইন ঢাকা। আমি খুলনায় ছিলাম, আই ওয়াজ ইন খুলনা। হ্যাঁ, এরপর দেখেন ইউ হলে ওয়ার বসে, ইউ ওয়ার। তোমরা ছিলে, যদি বলা হয় তোমরা ডাক্তার ছিলে, ইউ ওয়ার ডক্টর, ইউ ওয়ার টিচার্স, ইউ ওয়ার ফার্মার্স। হ্যাঁ, এখানে ইচ্ছা মতো আপনি অবজেক্ট বসাতে পারেন। হি ওয়াজ, সে ছিল, সে একজন পাইলট ছিল, হি ওয়াজ এ পাইলট। সে একজন ডাক্তার ছিল, হি ওয়াজ এ ডক্টর। সে একজন ইঞ্জিনিয়ার ছিল, হি ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার। তাহলে এই বাক্যগুলোকে আমাদেরকে তৈরি করতে হবে। হ্যাঁ, সাবজেক্ট বুঝতে হবে আর ভার্ব। দেখেন আমি বারবার করে বলি, আগে আপনাকে সাবজেক্ট শিখতে হবে। আই মানে আমি, উই মানে আমরা, দে মানে তারা, হি মানে সে, সি মানে সেই স্ত্রী। হ্যাঁ, তারপর হচ্ছে আওয়ার মানে আমাদের। এইগুলো আপনাকে প্রথমে শিখতে হবে। তারপর কিছু ভার্ব ফর্ম, কনজুগেশন অফ ভার্ব মুখস্থ করতে হবে, বুঝতে হবে। আর কিছু অবজেক্ট। তো অবজেক্ট মুখস্থ করা লাগে না, আমাদের দু চোখে ঘুম থেকে ওঠার পরে, ঘুম ভেঙে গেলে আমরা যা কিছু দেখতে পাই, যত রকমের জিনিস আছে, প্রত্যেকটা এক একটি অবজেক্ট। যেমন আমার সামনে এখন একটা কলম রয়েছে, তাহলে আই হ্যাভ আমার আছে। আমার কি আছে? আমার একটা কলম আছে, আই হ্যাভ এ পেন। আমার কি আছে? আমার একটা মোবাইল আছে, আই হ্যাভ এ মোবাইল। আমার কি আছে? আমার একটা ল্যাপটপ আছে, আই হ্যাভ এ ল্যাপটপ। তোমার একটা ল্যাপটপ আছে, ইউ হ্যাভ এ ল্যাপটপ। তোমার একটা জামা, হ্যাঁ তোমার একটা জামা আছে, ইউ হ্যাভ এ শার্ট, ইউ হ্যাভ এ শার্ট। তো দেখেন এই যে বাক্যগুলো আমি দেখাচ্ছি, এই বাক্যগুলা আমরা জাস্ট এখানে এই যে যেগুলো দেখালাম না, এগুলো সব আমি ক্লাস শেষে দিয়ে দিব যার যার হোয়াটসঅ্যাপে। কিন্তু আপনারা কাইন্ডলি একটু এগুলো পড়বেন, পড়লে কি হবে? আমি তো একবার পড়িয়ে দিচ্ছি, আপনি যখন পুনরায় একবার পড়বেন বা আমার ক্লাস রেকর্ডটা দেখবেন, তখন কিন্তু দেখবেন আপনার এগুলো আবার মনে পড়বে। আমাদের মানুষের মস্তিষ্ক, ব্রেন কিন্তু স্বাভাবিক নিয়মে সৃষ্টিকর্তা এমন ভাবে তৈরি করে দিয়েছে, কোনো জিনিস একবার পড়লে, একবার দেখলে মনে থাকে না, আমরা ভুলে যাই। এবং এই ভুলে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু আপনি কোন কাজ করলে, কোন মেডিসিন খাইলে আপনি ভুলবেন না, সেই মেডিসিনটার নাম হচ্ছে প্র্যাকটিস নামক একটা মেডিসিন। আপনাকে প্র্যাকটিস করতে হবে। আজকে আপনি একবার দেখলেন, কালকে একবার দেখবেন, পরের দিন আরেকবার দেখবেন, এটা আপনার আর ভুল হবে না, আপনার এটা আমৃত্যু মনে থাকবে। তাহলে এখানে আই সে, আই সেইড, এরপর ওই সে বাদ দিয়ে এখানে একটা ভার্ব আমি বেছে নিয়েছি, লার্ন। একটু আগে যেমন প্রত্যেকটা বাক্য সে দিয়ে বলেছিলাম, এখন লার্ন দিয়ে শিখবো। আই লার্ন, আমি শিখি, আমি শিখেছিলাম বা আমি শিখলাম, পাস্ট ইনডেফিনিট টেন্স, আই লার্নড। এখানে টি দিলেও হয়, ডি দিলেও হয়, আই লার্নড অথবা আই লার্নড। তারপর বলছে আমি শিখবো, আই উইল লার্ন। এই বাক্যগুলো একজন পড়েন তো, তাজ ভাইয়া পড়েন। না ওভাবে না, বাংলা বলেন আর ইংরেজি বলেন, তাহলে বেশি ভালো হবে। হ্যাঁ, আমি শিখি, আই লার্ন। আমি শিখলাম, আই লার্নড। হ্যাঁ, আমি শিখবো, আই উইল লার্ন। আমি শিখেছি, আই হ্যাভ লার্নড। আমি শিখেছিলাম, আই হ্যাভ লার্ন। আমি শিখতে পারি, আই ক্যান লার্ন। হ্যাঁ। আমি শিখতে পারি, আই মে লার্ন। আমি শিখতে পারতাম,
আই কুড লার্ন, আমি শিখতেও পারতাম, আই মাইট লার্ন, আমার শেখা উচিত, আই শুড লার্ন, হ্যাঁ। আমি অবশ্যই শিখবো, আই মাস্ট লার্ন, আমাকে শিখতে হয়, আই অ্যাম টু লার্ন, আমাকে শিখতে হবে, আই হ্যাভ টু। হ্যাভ টু লার্ন, আমাকে শিখতেই হবে, আই মাস্ট হ্যাভ টু লার্ন, আমাকে শিখতে হয়েছিল, আই হ্যাড টু লার্ন, আমাকে শিখতে সাহস, আমি শিখতে আমি শিখতে সাহস করি, আই ডেয়ার টু লার্ন, আমার শেখা প্রয়োজন, আই নিড টু লার্ন, আমি শিখতে চাই, আই উড লাইক টু লার্ন, আমি শিখতে পারবো, আই উইল বি অ্যাবল টু লার্ন, আমার শেখা উচিত ছিল, আই আই শুড হ্যাভ লার্ন, আমার আমার শিখতে ইচ্ছে করছে, আই ফিল লাইক লার্নিং। দেখেন, আই ফিল লাইক লার্নিং, এমন একটা রুল আমি দেখাবো যে ফিল লাইক এরপরে ভার্বের সঙ্গে আইএনজি দিতে হয়। যেমন আমার ঘুমোতে ইচ্ছা করছে, আই ফিল লাইক স্লিপিং। হ্যাঁ, আমার আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং বিরিয়ানি। ইটিং বিরিয়ানি। হ্যাঁ, আমার ঢাকায় যেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক গোয়িং টু ঢাকা। আমার এখন আহ আমার এখন ফুচকা খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং ফুচকা। এর একটা রুল দেখাবো। তো দেখেন, এইখানে প্রত্যেকটা বাক্যে সাবজেক্ট বা কর্তা হিসাবে উপস্থিত রয়েছে আই। আই মানে আমি। আই মানে আমি। আর এখানে ভার্ব নিয়েছি শেখা বা শিখতে। হ্যাঁ? আর এরপরে দিয়েছি উচিত, শিখবো, হয়, হবে, হয়েছিল, শিখতে সাহস করি। তো এই শিখতে, এই শব্দটা বাদ দিয়ে শিখতে এখন আমি একটা নতুন ভার্ব দিব, সেটা হচ্ছে লিখতে। কি হবে? লিখতে। যেমন দেখেন, আমি শিখি, এইটা না বলে এখানে, এটা না বলে আমি শিখি, এটা না বলে আমি লিখে দিলাম, এটা কেটে দিলাম, লিখলাম হচ্ছে, আমি এটাকে বলবো আমি শিখি, এটা না বলে আমি লিখি, আই রাইট। আমি লিখেছিলাম, আই রোট। এখানে কিন্তু এই লার্নটা আপনাকে ভুলে যেতে হবে। মনে করতে হবে প্রত্যেকটা জায়গায় আমি লিখি, আই লার্ন। আমি লিখলাম, আই রাইট থেকে কি হবে? রোট। আই রোট, আমি লিখলাম। আমি লিখবো, আই উইল রাইট। হ্যাঁ, আচ্ছা, আমি শিখেছি, এটা বলবেন আমি লিখেছি, আই হ্যাভ রিটেন। আই হ্যাভ রিটেন। আমি শিখেছিলাম, হ্যাঁ, তাহলে লিখতে হবে আমি লিখেছিলাম, আই হ্যাড রিটেন। এই বাক্যটা কোন টেন্সের, এই বাক্যটা কোন টেন্সের কাতারে পড়বে? আমি শিখেছিলাম, আই হ্যাড লার্নড। হ্যাঁ, আমি লিখেছিলাম, আই হ্যাড রিটেন। কি হবে বলেন তো, কোন টেন্স? থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। কিন্তু দেখেন, আমি শিখেছিলাম, এই বাক্যটা পাস্ট ইনডেফিনিটেও কিন্তু করা যায়, কারণ পাস্ট ইনডেফিনিটের বাক্যটাও কিন্তু একইভাবে এইটাই লিখতে হবে, আমি শিখেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, সময় থাকবে না এখানে আপনাকে। আপনি এখানে এর আগে পরে কোনো বাক্য নেই, আপনি চাইলে আই হ্যাড লার্নড এটা না লিখে আই লার্নড এটা দিতে পারেন। হ্যাঁ, যেমন আমি যদি বলি আমি করেছিলাম, আই ডিড। আই ডিড এটা বললেও হবে। আবার ওই বাক্যটা আমি করেছিলাম, ওই একই বাক্য যখন পাস্ট, হ্যাঁ, তখন হবে আই হ্যাড ডান। ডু ডিড ডান। অর্থাৎ পাস্ট ইনডেফিনিটের বাক্য শুনতে যেমন শোনা যায়, পাস্ট পারফেক্ট টেন্সের বাক্যটাও একই রকম শোনা যায়। এখন আপনি কোন ভাবে, কোন নিয়মে ট্রান্সলেশন করবেন, এটা হচ্ছে আপনার ব্যাপার। তবে এর আগে পরে যদি কোনো বাক্য থাকে, ধারাবাহিকতা থাকে, তাহলে বুঝতে পারবেন যে এর আগের বাক্যগুলো সব পাস্ট ইনডেফিনিটে হয়েছে, এটাও পাস্ট ইনডেফিনিটে করতে হবে। হ্যাঁ, এইভাবে আপনি ইয়ে করতে পারবেন। তো দেখেন, বলছে যে আমি শিখেছিলাম, আই হ্যাড লার্ন। আমি শিখতে পারি, আই ক্যান লার্ন। এখানে বলতে হবে আমি লিখতে পারি, আই ক্যান রাইট। আমি, হ্যাঁ, আমি লিখতে পারি যদি সম্ভাবনা বুঝায়, আই মে রাইট। আই মে রাইট। তো যাই হোক, এই নিয়মটা দিয়ে আপনারা আরো অনেক বাক্য করবেন। এখানে আমি, এই যে আমি শিখি, এটা না দিয়ে যদি এখানে সাবজেক্ট পরিবর্তন করে বলা হয় তুমি শেখো, কি হবে? ইউ লার্ন। ইউ লার্ন। যদি বলা হয় তুমি পড়ো, ইউ রিড। ইউ রিড। দেখেন, আমি সাবজেক্ট পরিবর্তন করে দিচ্ছি। যদি বলি তারা পড়ে, দে রিড। দে রিড। যদি বলা হয় রনি পড়ে, রনি, না, হ্যাঁ, এইটা খেয়াল করতে হবে। হ্যাঁ, সবাই কিন্তু ওই তালে তালে ভুল বলে ফেলেছেন, রনি রিড নো। হ্যাঁ, হ্যাঁ, এখানে এইটা কিন্তু যদি প্রতিদিন প্র্যাকটিস করা হয়, তখন আর ভুল হয় না, কারণ আমরা এখন প্র্যাকটিস করে আমাদের আর ভুল হয় না। কিন্তু আপনারা নতুন, এখানে রনি যেহেতু থার্ড পারসন, আর এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই জন্য ভার্বের পরে এস বা ইয়েস হবে। রনি রিডস, কি হবে বলেন? রনি রিডস, রনি পড়ে। হ্যাঁ, রনি কি পড়ে? রনি একটি বই পড়ে, রনি রিডস এ বুক।
রনি একটা বই পড়ে, হ্যাঁ, রনি একটা উপন্যাস পড়ে, রনি রিডস এ নোভেল, নোভেল, রনি রিডস এ নোভেল, রনি একটা উপন্যাস পড়ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তখন কি হবে? Ron is reading a novels. রনি ইজ রিডিং এ নোভেল, রনি একটা উপন্যাস পড়ছে, বর্তমান কালে চলমান রয়েছে, তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি বলা হয় রনি একটা উপন্যাস পড়িতেছিল, রনি অজ, Was reading a novel. পরিবর্তনটা কি বুঝতে পেরেছেন? একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, রনি ইজ রিডিং এ নোভেল, আরেকটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হঠাৎ করে আপনাকে এই পরিবর্তনগুলো করা শিখতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রনি ইজ রিডিং এ নোভেল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স রনি ওয়াজ রিডিং এ নোভেল, আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে রনি উইল বি নোভেল, রনি উইল বি রিডিং এ নোভেল। তাহলে বাক্য তৈরি করা দেখেছেন কত সহজ, শুধু একজন এইরকম টিচারের অধীনে, একজন ভালো গাইডের অধীনে থেকে এই নিয়মগুলো ফলো করবেন। এই ধরনের আরো অনেক নিয়ম রয়েছে, দেখেন এখানে এই যে শেখাই, শেখাই ইংরেজি হচ্ছে লার্ন, আর শেখাই ইংরেজি হচ্ছে টিচ, এটা হচ্ছে একটা কোয়াজেটিভ ভার্বের ব্যবহার, হ্যাঁ। যেমন ইট মানে হচ্ছে নিজে খাওয়া, আর বাচ্চাকে খাওয়ানো বা কাউকে খাওয়ানো তখন হবে ফিড, তখন হবে ফিড, হ্যাঁ। তো দেখেন একটু আগে শিখেছি, একটু আগে একটা বাক্য পড়েছি, আমি শিখি আই লার্ন, আর এখানে হবে আমি শেখাই আই টিচ, কি হবে? আই টিচ। আমি শেখালাম আই টট, আমি শেখালাম আই টট, আমি শেখাবো আই উইল টিচ, আই উইল টিচ। আমি শিখিয়েছি আই হ্যাভ টট, কি হবে? আই হ্যাভ টট। আমি শিখিয়েছিলাম আই হ্যাড টট, আই হ্যাড টট। আমি শেখাতে পারি আই ক্যান টিচ, কি হবে? আই ক্যান টিচ। আমি শেখাতে পারি আই মে টিচ, আই মে টিচ। আমি শেখাতে পারতাম আই কুড টিচ, আই কুড টিচ। আমি শেখাতেও পারতাম আই মাইট টিচ, আই মাইট টিচ। তাহলে এই বাক্যগুলো এখানে বিভিন্ন ভার্ব ব্যবহার করেছি, সাবজেক্ট কিন্তু একই রয়েছে, সব জায়গায় আমি সাবজেক্ট, আপনি পরিবর্তন করে তুমি দিতে পারেন, তারা দিতে পারেন, সে দিতে পারেন, করিম, রহিম, যে কোনো সাবজেক্ট আপনি এখানে দিতে পারেন, হ্যাঁ। আর এই শেখাই এইটাও পরিবর্তন করতে পারেন, আমি করি, আমি যাই, আমি খাই, আমি খেলি, আমি দেখি। তাহলে এই পরিবর্তনটা যখন আপনি বুঝতে পারবেন, আপনার কাছে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বাংলার থেকেও সহজ মনে হবে। দেখেন আমি খেলি, আই প্লে, যদি বলা হয় তুমি খেলো, ইউ প্লে। এখন একটা মজার বিষয় রয়েছে, মজার বিষয়টা আমি বলি। মজার বিষয় হচ্ছে এখানে প্রত্যেকটা বাক্য অ্যাফার্মেটিভ রয়েছে, অ্যাফার্মেটিভ বা পজিটিভ, কিন্তু এগুলাকে নেগেটিভও করা শিখতে হবে। এই বাক্যগুলোকে আমাদেরকে নেগেটিভ করা শিখতে হবে। কেন নেগেটিভ করা শিখবো? কারণ দেখেন নেগেটিভ না করা শিখলে আমরা কিন্তু ওই জায়গাটাকে মানে এক জায়গায় আমরা দাঁড়িয়ে থাকবো। আমাদেরকে এভাবে নেগেটিভ করা শিখতে হবে। প্রেজেন্ট টেন্সে কোনো বাক্যকে নেগেটিভ করতে গেলে ডু নট আসে, সাবজেক্ট অনুসারে ডু নট, আবার কখনো কখনো আসে ডাজ নট, হ্যাঁ। যেমন বলছে দেখেন পজিটিভের কিছু বাক্য, এখানে দিয়েছি নেগেটিভের কিছু বাক্য। আই হ্যাভ এ বাইক, আমার একটা বাইক আছে। আর যদি এই বাক্যটাকে বলি আমার একটা বাইক নেই, আই ডোন্ট হ্যাভ এ বাইক, আই ডোন্ট হ্যাভ এ বাইক। লিনা আপু এই বাক্যগুলো একটু পড়বেন, আই হ্যাভ এ বাইক, এ প্রত্যেকটা এই পাশের একটা পড়বেন, এই পাশের সোজাসুজি একটা পড়বেন, হ্যাঁ পড়েন। Have bike. হ্যাঁ You have a bike. You don't have a bike. হ্যাঁ He has a bike. He doesn't have a bike. হ্যাঁ She has a bike. She doesn't have a bike. We have a bike. We don't have a bike. They have a bike. They don't have a bike. দেখেছেন? তাহলে দে হ্যাভ এ বাইক, তাদের একটা বাইক আছে, আর দে ডোন্ট হ্যাভ এ বাইক, তাদের একটা বাইক নেই, হ্যাঁ। যদি বলা হয় আমার একটি বাইক আছে, আই হ্যাভ এ বাইক, আমার একটা বাইক নেই, আই ডোন্ট হ্যাভ এ বাইক। এই একই বাক্য, এই বাক্যগুলোকে পজিটিভ থেকে যেমন নেগেটিভ করেছেন, আবার এই নেগেটিভ থেকে একটা প্রশ্নবোধক করা যায়, তার নাম হচ্ছে কোয়েশ্চেন বা ইন্টারোগেটিভ। কি করা যায়? ইন্টারোগেটিভ। যেমন আমি যদি বলি আমার কি একটা বাইক আছে, তখন এই যে সাহায্যকারী ক্রিয়া, এই যে সাহায্যকারী ক্রিয়া ডু বা ডাজ, এইটা প্রথমে চলে আসবে। ডু আই হ্যাভ এ বাইক, ডু আই হ্যাভ এ বাইক, হ্যাঁ। আচ্ছা তোমার কি একটা বাইক আছে, ডু ইউ হ্যাভ এ বাইক, হ্যাঁ? আমি যদি এখানে লিনা আপুকে প্রশ্ন করি যে আপনার কি একটা ল্যাপটপ আছে, ডু ইউ হ্যাভ এ ল্যাপটপ, ডু ইউ হ্যাভ এ ল্যাপটপ,
আমি যদি বলি আপনার কি একটা বাচ্চা আছে, ডু ইউ হ্যাভ এ চাইল্ড, ডু ইউ হ্যাভ এ চাইল্ড, তাহলে এই যে কথাগুলা এইগুলা আমরা কিন্তু প্রতিনিয়ত বাংলায় বলি, এগুলা ইংলিশে বলতে হবে। মনে করেন আপনার একজনের সঙ্গে দেখা হলো, আপনার এক বান্ধবী বা একজন বন্ধুর সঙ্গে অনেক দিন পরে, তো তাকে আপনি প্রশ্ন করছেন যে তোমার কি একটা বাচ্চা হয়েছে বা তোমার কি একটা বাচ্চা আছে, ডু ইউ হ্যাভ এ চাইল্ড। হ্যাঁ, তোমার কি ঢাকা শহরে একটা বাড়ি আছে, ডু ইউ হ্যাভ এ হাউস ইন ঢাকা সিটি। হ্যাঁ, ডু ইউ হ্যাভ এ ফ্ল্যাট ইন ঢাকা। মনে করেন তার হাজবেন্ডও বড় চাকরি করে, তো আপনি তাকে ইংলিশে বলছেন যে তুমি কি ঢাকায় ফ্ল্যাট কিনেছো বা তোমার কি বাড়ি আছে ঢাকায়, ডু ইউ হ্যাভ এ ফ্ল্যাট ইন ঢাকা। হ্যাঁ, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রশ্ন করতে গেলে ডু বা ডাজ ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? ডু বা ডাজ ব্যবহার করতে হয়। তো দেখেন এই বাক্যগুলোকে আবার এই ইন্টারোগেটিভের পাশাপাশি নেগেটিভ ইন্টারোগেটিভ করা হয়েছে, যেমন ডু আই হ্যাভ এ বাইক, আমার কি একটা বাইক আছে, আর বলছে যে আমার কি একটা বাইক নেই, ডোন্ট আই হ্যাভ এ বাইক। হ্যাঁ, এই বাক্যগুলো একটু পড়েন তো, এগুলো আইভি আপু একটু পড়বেন। ডু আই হ্যাভ এ বাইক। একটি বাইক নেই। ডু ইউ হ্যাভ এ বাইক, তোমার কি একটি বাইক আছে। ডোন্ট ইউ হ্যাভ এ বাইক, তোমার কি একটি বাইক নেই। ডাজ হি হ্যাভ এ বাইক, তার কি একটি বাইক আছে। ডাজন্ট হি হ্যাভ এ বাইক, তার কি একটি বাইক নেই। ডাজ হি হ্যাভ এ বাইক, তার একটি বাইক আছে। ডাজন্ট হি হ্যাভ এ বাইক, তার কি একটি বাইক নেই। ডু ইউ হ্যাভ এ বাইক, আমাদের একটি বাইক আছে। ডোন্ট ডু ইউ হ্যাভ এ বাইক, আমাদের কি একটি বাইক নেই। ডু দে হ্যাভ এ বাইক, তাদের একটি বাইক আছে। ডোন্ট দে হ্যাভ এ বাইক, তাদের কি একটি বাইক নেই। তাহলে এই একটা মাত্র লেকচার শিটের মাধ্যমে আমরা কিন্তু একই সঙ্গে চারটা বিষয় ভালো করে শিখতে পারছি: অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। তাহলে এই সিস্টেম গুলা জাস্ট আমাদেরকে একটু ফলো করতে হবে। এরপর দেখেন একটা বিষয় আমাদেরকে একটু জানতে হবে যে আমরা টেন্সের ভিতরে ছিলাম, প্রেজেন্ট টেন্সটা আমরা কমপ্লিট করেছিলাম, যে প্রেজেন্ট টেন্সের যে 4 প্রকার বাক্য। এখানে এই প্রেজেন্ট টেন্স বাদ দিয়ে আমরা যদি পাস্ট টেন্সের ভিতরে চলে যাই, আমরা পাস্ট ইনডেফিনিট বা যেটাকে বলা হচ্ছে সিম্পল পাস্ট, এটা আমরা দেখবো। যেমন আমি গিয়েছিলাম, লিনা আপু বলেন তো কি হবে? এখানে সাবজেক্টের পরে জাস্ট ভার্বের ভি টু, সাবজেক্ট আর ভার্বের ভি টু, আই ওয়েন্ট, আই ওয়েন্ট। হ্যাঁ, আমি গিয়েছিলাম, আমি খেয়েছিলাম, আই আই এট। ইট, হ্যাঁ ইট মানে খাওয়া, এর ভি টু হচ্ছে এট, আই এট, আমি খেয়েছিলাম, আই এট, আমি খেয়েছিলাম। যদি বলা হয় আমি তৈরি করেছিলাম, আই মেড, মেড। আমি একটা পিঠা তৈরি করেছিলাম, আই মেড এ কেক, কেক। আমি আমি একটা বাড়ি তৈরি করেছিলাম, আই মেড এ হাউস, হাউস। আমি একটা গাড়ি তৈরি করেছিলাম, আই মেড এ কার, মেড এ কার। আমি একটা আমি একটা ছবি এঁকেছিলাম, আই ড্রিউ এ পিকচার, ড্রিউ এ পিকচার। তাহলে পিকচার, আই ড্রিউ এ পিকচার, ড্র মানে আঁকা, এর ভি টু হবে ড্রিউ, ডি আর ই ডাব্লিউ, ড্রিউ। হ্যাঁ, এই জন্য বলি যে দেখেন এইটা আজকেই আপনারা একটু এখান থেকে রিডিং পড়ে ফেলবেন, মাত্র 5 মিনিট লাগবে। গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, ইট, এট, ইটেন। এখানে ডান পাশে বাংলাটাও দেওয়া রয়েছে, ইট মানে হচ্ছে খাওয়া, তাহলে এর ভি টু কি হবে? এট। এর ভি থ্রি কি হবে? ইটেন, ইটেন। হ্যাঁ, ইট, এট, ইটেন, রাইট, রোট, রিটেন, স্পিক, স্পোক, স্পোকেইন, টেক, টুক, টেকেন, সি, স, সিন। তারপর রয়েছে মেক, মেড, মেড, হ্যাভ, হ্যাড, হ্যাড, ড্রিঙ্ক, ড্রাঙ্ক, ড্রাঙ্ক, গিভ, গেভ, গিভেন, নো, নিউ, নোন, বিগিন, বিজ্ঞান, বিজ্ঞান। অর্থাৎ এইগুলো পড়লে আপনার এই যে জায়গাগুলো আমি দেখাচ্ছি এই বাক্য তৈরি করতে একেবারে পানির মতো সহজ মনে হবে। আমি যাচ্ছিলাম, পাস্ট কন্টিনিউয়াস, আই ওয়াজ গোয়িং। এখানে ওয়াজ কেন দিয়েছেন? কারণ বলা হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী সাবজেক্টের পরে অ্যাম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। আর আর পাস্ট কন্টিনিউয়াসও একই, শুধু সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়্যার হবে, ওয়াজ ওয়্যার। যেমন এই যে দেখেন আমি যাচ্ছিলাম, কি হবে? আই ওয়াজ গোয়িং, গোয়িং। আমি লিখছিলাম, আই ওয়াজ রাইটিং, রাইটিং। আমি পড়ছিলাম, আই ওয়াজ রিডিং, আই ওয়াজ রিডিং, আমি পড়ছিলাম। আমি দেখছিলাম, আই ওয়াজ ওয়াচিং, আই ওয়াজ ওয়াচিং। আমি একটা মুভি দেখছিলাম, আই ওয়াজ ওয়াচিং এ মুভি, মুভি। আমি খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং। আমি ভাত খাচ্ছিলাম, আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস, ইটিং রাইস। আমি বাজারে যাচ্ছিলাম, আই ওয়াজ
হ্যাঁ, আমি বাজারে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু মার্কেট। মার্কেট। আমি ফুটবল খেলছিলাম, আই ওয়াজ প্লেইং ফুটবল। আমি ফুটবল খেলছিলাম। যদি বলা হয় আমি আমার বন্ধুদের সাথে ফুটবল খেলছিলাম, আই ওয়াজ ফ্রেন্ডস। আই ওয়াজ প্লেইং ফুটবল উইথ মাই ফ্রেন্ডস। যদি বলা হয় আমি বিকেল বেলায় আমার বন্ধুদের সাথে ফুটবল খেলছিলাম, তখন কি হবে? ইন দা আফটারনুন শেষে একটু আগে যা বলেছেন ওর পরে জুড়ে দিতে হবে, যোগ করে দিতে হবে ইন দা আফটারনুন। তো কি বলেছেন? আই ওয়াজ প্লেইং ফুটবল উইথ মাই ফ্রেন্ডস ইন দা আফটারনুন। দেখেছেন, বড় বড় বাক্য আমি আজকে এটা দেখাবো না, সময় নেই। আগামী ক্লাসে দেখাবো যে ছোট বাক্য থেকে, ওই যে একটা শীট রয়েছে না, যে প্রতি রাতে ঘুমানোর পূর্বে আমি একটা ভালো কাজ করতে চাই, ওইটা বাদেও আরো একটা স্ট্রাকচার আমি দেখাবো যে বড় বড় বাক্য কিভাবে করতে হয়। যেমন আই ওয়ান্ট, আমি চাই। আই ওয়ান্ট হচ্ছে আমি চাই। আমি কি চাই? আমি খেতে চাই। আই ওয়ান্ট টু ইট। আমি খেতে চাই। যদি বলা হয় আমি ভাত খেতে চাই, আই ওয়ান্ট টু ইট রাইস। যদি বলা হয় আমি আমার বাবার সাথে ভাত খেতে চাই, আই ওয়ান্ট টু ইট রাইস উইথ মাই ফাদার। হ্যাঁ, আমি আমার আব্বুর সাথে ভাত খেতে চাই, আই ওয়ান্ট টু ইট রাইস উইথ মাই ফাদার। তাহলে দেখেন কি ছিল? আই ওয়ান্ট, আমি চাই। এরপর কি দিলাম? আই ওয়ান্ট টু ইট। এই টু ইট, এর একটা ব্যবহার দেখাবো। এটাকে বলা হয় ইনফিনিটিভের ব্যবহার, অসমাপিকা। টু ইট অর্থাৎ ভার্বের আগে টু দিলে পৃথিবীতে সব ভার্ব গুলা ইনফিনিটিভ হয়ে যায়। টু ইট মানে খাইতে, টু গো মানে যাইতে, টু প্লে মানে খেলতে, টু রান মানে হচ্ছে দৌড়াতে, হ্যাঁ, তারপরে হচ্ছে টু ড্র মানে আঁকতে। আমি একটা ছবি আঁকতে চাই, বা আমি চাই, আই ওয়ান্ট। আমি আঁকতে চাই, আই ওয়ান্ট টু ড্র। আমি একটা ছবি আঁকতে চাই, আই ওয়ান্ট টু ড্র এ পিকচার। আমি একটা ছবি আঁকতে চাই। আচ্ছা, তো দেখেন এখানে তারপর আরো কিছু বিশেষ বিশেষ বাক্য রয়েছে, যে বাক্যগুলা কিন্তু আমরা এইভাবে তৈরি করব প্রত্যেকটা ক্লাসে। দেখেন আমি আপনাদের এইটাও দেখাবো যে মডাল ভার্ব দিয়ে কিভাবে সহজে বাক্য তৈরি করা যায়। মডাল ভার্ব দিয়েছি, ক্যান মানে হচ্ছে পারা। আজকে একটা শিটে আমরা দেখেছিলাম ওই যে শুড মানে উচিত, তারপরে ডেয়ার টু মানে সাহস করি, এগুলো মডাল ভার্ব। তো দেখেন ফার্স্ট পারসন হচ্ছে আই, সেকেন্ড পারসন হচ্ছে ইউ, থার্ড পারসন কি? হি, সি, দে। তো বলছে আমি যেতে পারি, আই ক্যান গো। আমি লিখতে পারি, আই ক্যান রাইট। তুমি লিখতে পারো, ইউ ক্যান রাইট। আমি পড়তে পারি, আই ক্যান রিড। আমি ইংরেজি পড়তে পারি, আই ক্যান রিড ইংলিশ। আমি 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 ইংরেজি সংবাদপত্র পড়তে পারি, আই ক্যান রিড ইংলিশ নিউজ পেপার। আমি আসতে পারি, আমি আসতে পারি, আই ক্যান কাম। আই ক্যান কাম। তুমি আসতে পারো, ইউ ক্যান কাম। সে আসতে পারে, হি ক্যান কাম। এইবার দেখেন এই বাক্য কিন্তু এই বাক্যগুলো জাস্ট আমি একটা কাঠামো দাঁড় করিয়েছি, একটা স্ট্রাকচার, ছোট্ট স্ট্রাকচার দিয়েছি। এখান থেকে আপনি টেনে লম্বা করে অনেক বড় করতে পারেন। এই যে আমি যেতে পারি, আই ক্যান গো। আমি ঢাকায় যেতে পারি, আই ক্যান গো টু ঢাকা। আমি ঢাকায় যেতে পারি। আমি আগামীকাল ঢাকায় যেতে পারি, আই ক্যান গো টু ঢাকা টুমরো। আমি আগামীকাল আমার বন্ধুর সাথে ঢাকায় যেতে পারি, আই ক্যান গো টু ঢাকা টুমরো উইথ মাই ফ্রেন্ড। টুমরো, হ্যাঁ, আই ক্যান গো টু ঢাকা উইথ মাই ফ্রেন্ড টুমরো। অথবা টুমরোটা মাঝে দিলেও হয়, আই ক্যান গো টু ঢাকা টুমরো উইথ মাই ফ্রেন্ড। তাহলে এইভাবে এই বাক্যগুলো আমাদেরকে তৈরি করতে হবে। আমি যা যা দেখালাম এগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা এগুলো একটু প্র্যাকটিস করবেন। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে আপনারা এই ভার্ব ফর্ম গুলো একটু দেখবেন। হ্যাঁ, আজকে আমি আর ল্যাঙ্গুয়েজের ড্রিলে যাব না, ল্যাঙ্গুয়েজ ড্রিলটা আগামীকাল থেকে আমি শুরু করব। অর্থাৎ দেখেন আমাদের সবকিছুই আপনারা পারেন, জাস্ট এইগুলো আমি একবার একটু রিভিশন দিয়ে দিব, একবার একটু নতুন করে সব দেখাই দিব, দেখবেন ফ্লুয়েন্টলি অল্প সময়ের ভিতরে কথা বলা সম্ভব। আমার কথাটা একটু বিশ্বাস করবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে এই ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ধারাবাহিকতাটা কিভাবে রাখবেন? ধারাবাহিকতাটা মনে করেন আজকে আপনি আমার ক্লাস রেকর্ডটা দেখলেন বা ক্লাস করলেন, আগামী দিনেও কিন্তু আপনি ক্লাসে জয়েন না করতে পারলেও ক্লাস রেকর্ডটা অবশ্যই দেখবেন।
এইভাবে যদি আপনি ধারাবাহিকভাবে এটা সময় দেন অবশ্যই পারবেন। আর এই যে বিষয়গুলো, এই যে শিটগুলো আমি সামনে আপনাদের দেখালাম, এই একটা কনজুগেশন অফ ভার্ব শিট, এগুলো আমি দিয়ে দিব। এখান থেকে আপনারা বাক্যগুলো তৈরি করতে পারবেন। আর আজকে হচ্ছে মঙ্গলবার, বুধবারে নেই, বৃহস্পতিবার আপনাদের ক্লাসটা। আমি হয়তো মাঝে মাঝে একটু ব্যস্ত থাকি, যার কারণে ক্লাস শিডিউলটা এলোমেলো হয়ে যাচ্ছে, এটা ঠিক হয়ে যাবে। আর হোয়াটসঅ্যাপে সবার সঙ্গে কথা হবে। তবে ক্লাসটা আগামী বুধবার, বৃহস্পতিবারের ক্লাসটা আপনারা সবাই করবেন। এইভাবে কয়েকটা ক্লাস করতে থাকেন, দেখবেন আপনার ভিতরে একটা কনফিডেন্স চলে আসবে, আপনি কথা বলতে পারবেন, অবশ্যই পারবেন। তো সবাই ভালো থাকবেন। দ্যাটস অল ফর